छड़िया दे बालू उड़ाइया दे छल छलैया चलुक रे नमाज गइरा दिया चलुक माज गइरा दिया उड़ाने बिहारी भावे नावेर बादम नरे अरे उड़ाने बिहारी भावे नावेर बादम नरे आखाली पानी चला आखाली पानी चला चलाते करे रे अरे खलखलैया ऐसा उठे बैठा खातर चाहिए उठे बैठा खातर चाहिए छड़िया दे बालू उड़ाइया दे चल चलैया चलुक रे नमाज गइरा दिया चलुक माज गइरा दिया
বিজ্ঞান কি বলে, রাস্তা ছাড়ো। বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতে গ্যালিলিও গ্যালিলেই। তাকে পাহারা দেবার জন্য বসে থাকতো একজন ধর্মের পেয়াদা, যার চোখের পাতা বাতাসেও নড়ত না। বিজ্ঞান কি তখন থেমেছিল? তীর্থের পান্ডাদের হই হই, তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারিদিকে উপোস করাতে? ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয়, ততদিন রাস্তা নিয়ে কারোর সঙ্গে তার ঝগড়া থাকে না। রাস্তা কারো একার নয়, বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয়, যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায়। বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভরাটে জল্লাদের পোশাক গায়ে চাপায়, আর রাজনীতির বাদশারা পয়সাতে তার ইজ্জত কিনে নেয়, আর তার গলা থেকেও ধর্মের ষাঁড়েদের মতোই কর্কশ আদেশ শোনা যায়, রাস্তা ছাড়ো, নইলে। পৃথিবীর সব কালো সাদা হলুদ মানুষের গান, তাদের স্বপ্ন এক মুহূর্ত সেই চিৎকার শুনে থমকে তাকায়। তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করে তার সামনে আরো সামনের দিকে এগিয়ে যায়। কেউ কারোকে রাস্তা ছেড়ে দেয় না। যতদিন এই পৃথিবীতে গান থাকে, গানের মানুষ থাকে, স্বপ্ন থাকে। নমস্কার। প্রাক্তনে এই বিদ্যালয়ের 75 বছর পূর্তি, তো আমি নয়, আমি আমার দাদা, এখন বর্তমান আমার ছেলেরাও এখানে পড়াশোনা করছে। সুতরাং এই প্রতিষ্ঠানে এই 75 বছর পূর্তি অনুষ্ঠানে আজ এই কবিতা বলার জন্য আমন্ত্রিত হয়ে নিজেকে খুব শুধু আমার নয়, আমার পূর্বপুরুষদের থেকে অনেক স্মৃতির সঙ্গে জড়িয়ে, তাই আমি খুব গর্বিত যে এখানে এসে আপনাদের কাছে একটা কবিতা আবৃত্তি করার সুযোগ পেয়েছি। যাই হোক, যে কবিতাটা আমি আবৃত্তি করতে যাচ্ছি একটু বলি। শিবগুরু গোবিন্দ সিং শিখ সম্প্রদায়ের গুরু। তিনি দেশের স্বাধীনতার জন্য মোগলদের কাছ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য শুধু নিজে নয়, তার সন্তান সন্ততি, দুজন পুত্র সবাই এই দেশের জন্য সংগ্রাম করে, যুদ্ধ করে শহীদ হয়েছিলেন, আত্মত্যাগ করেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন। তো এই গুরু গোবিন্দ সিং তিনি শুধু বড় যোদ্ধা ছিলেন না, স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, তিনি ছিলেন একজন প্রকৃত মানুষ হিসাবে গণ্য হলে যেসব গুণ থাকা দরকার সব গুণে সম্পৃক্ত ছিলেন। সেইরকম একটা মহাপুরুষের জীবন কাহিনী এই কবিতাটির উপজীব্য। আমি সেই রকম একটা কবিতা আপনাদের কাছে উপস্থাপনা করছি। কবিগুরু শেষ শিক্ষা। একদিন শিবগুরু গোবিন্দ নির্জনে একাকী ভাবিতেছিল আপনার মনে আপন জীবন কথা। যে সংকল্প লেখা অখণ্ড সম্পূর্ণরূপে দিয়েছিল দেখা যৌবনের স্বর্ণপটে। যে আশা একদা ভারত গ্রাসিয়া ছিল সে আজি শতধা, সে আজি সংকীর্ণ শীর্ণ সংশয় সংকুল, সে আজি সংকটমগ্ন। তবে কি ভুল, তবে কি জীবন ব্যর্থ? ক্ষুব্ধ দেহে শান্ত চিত্তে আধার সন্ধ্যায় গোবিন্দ ভাবিতেছিল। হেনকালে আসি পাঠান কহিল তারে, যাব চলি দেশে, ঘোড়া যে কিনেছ তুমি দাও তার দাম। কহিল গোবিন্দ গুরু, শেঠজি সেলা মূল্য কালই পাবে, আজ ফিরে যাও ভাই। পাঠান কহিল রসে, মূল্য আজই চাই,
এত বলি জোর করে ধরি তার হাত, চোর বলি দিল গালি। শুনি অকস্মাৎ গোবিন্দ বিজুলি বেগে খুলি নিল সে, মুহূর্তে সে পাঠানের মন্ড গেল খসে, রক্তে ভিজে গেল ভূমি। হেরি নিজ কাজ মাথা নাড়ি কহে গুরু বুঝিলাম আজ, আমার সময় গেছে। পাপ তলোয়ার লঙ্ঘন করিল আজি লক্ষ্য আপনার, নিরর্থক রক্তপাতে। এ বাহুর পরে বিশ্বাস ঘুচিয়া গেল চিরকাল তরে, ধুয়ে মুছে যেতে হবে পাপ এ লাজ, আজ হতে জীবনের এই শেষ কাজ। পুত্র ছিল পাঠানের বয়স নবীন, গোবিন্দ লইল তারে ডাকি। রাত্রি দিন পালিতে লাগিল তারে সন্তানের মতো চোখে চোখে, শাস্ত্র আর শস্ত্রবিদ্যা যত আপনি শিখালো তারে। ছেলেটির সাথে বৃদ্ধ সেই শিখ গুরু সন্ধ্যায় প্রভাতে খেলিত ছেলের মতো। ভক্তগণ দেখি গুরুরে কহিল আসি, এ কি প্রভু এ কি, আমাদের শঙ্কা লাগে। ব্যাঘ্র শাবকেরে যত যত্ন করো তার স্বভাব কি ফেরে, যখন সে বড় হবে তখন নখর, গুরুদেব মনে রেখো হবে সে প্রখর। গুরুগণ তাই চাই বাঘের বাচ্চারে, বাঘ না করিনু যদি কি শিখানো তারে। বালক যুবক হলো দেখিতে দেখিতে গোবিন্দের হাতে, ছায়া সম থাকে সাথে, পুত্র সম করে তার সেবা। ভালোবেসে প্রাণের মতো সদা জেগে রয় সাথে, ডান হস্ত যেন যুদ্ধে হয়ে গেছে গত। শিখ গুরু গোবিন্দের পুত্র ছিল যত, আজি তার বৃদ্ধকালে পাঠান্ত নয়, জুড়িয়া আসিল বসি শূন্য সে হৃদয় গুরুজি। একদা পাঠান কহে নবী গুরু পায়, শিক্ষা মোর শেষ হলো চরণ কৃপায়। এখন আদেশ পেলে নিজ পুজো বলে, উপার্জন করে গিয়া রাজ সৈন্য দলে। গুরুগণ পাঠানের পিঠে হাত রাখি, আছে তব পৌরুষের এক শিক্ষা বাকি। পরদিন দিবাশেষে গোবিন্দ একাকী বাহিরিলা, পাঠানের কহিলেন ডাকি, অস্ত্র হাতে এসো মোর সাথে। ভক্তদল সঙ্গে যাব করে কোলাহল, গুরুগণ যাও সবে ফিরে। দুইজনে কথা নাই, ধীর গতি চলিয়াছে বনে নদী তীরে। পাথর বিছানো উপকূলে বরসার জলধারা সহস্র আঙুলে, কেটে গেছে রক্তবর্ণ মাটি, উঠেছে সারি সারি বিশাল শাল। তলায় তাহারে ঠেলা ঠেলি ভিড় করে শিশু তোর দল, আকাশের অংশ পেতে। নদী হাঁটু জল স্ফটিকের মতো স্বচ্ছ, বয়ে চলে এক ধারে গেরুয়া নদীর কিনারায়। নদী তীরে ইশারা করিল গুরু, পাঠান দাঁড়ালো। নিবে আসা দিবসের তপ্ত দগ্ধ আলো, বাদুড়ের পাখা সম দীর্ঘ ছায়া জুড়ে, পশ্চিম দিগন্ত পানে চলেছিল উড়ে নিস্তব্ধ আকাশে। পাঠানের কহিলেন গুরু, মামদ হেথা এসো, খড়ো এইখানে। উঠিল সে বালুখড়ি একখণ্ড ছিল অঙ্কিত লোহিত রাগে। গুরু কহিলেন, পাষাণে এই যে রাঙা দাগ, এ তোমার আপন বাপের রক্ত। এইখানে তার মুন্ড ফেলেছেন কেটে, না সুধিয়া ঋণ না দিয়া সময়। আজ আসিয়াছে দিন রে পাঠান, পিতার সুপুত্র হও যদি, খোলো তলোয়ার। পিতৃঘাতকের বোধে উষ্ণ রক্ত উপহারে করিবে তর্পণ ত্রিশাতুর প্রেতাত্মা। বাঘের মতন হুঙ্কারিয়া লম্ফ দিয়া রক্ত নেত্রে বীর পড়িল গুরুর পরে। গুরুর হস্তের কাঠের মূর্তির মতো ফেলি অস্ত্র খান, তখনই চরণ তার পড়িল পাঠান। কহিল, হে গুরুদেব, লয়ে শয়তানে করুণায় এমন তোর খেলা। ধর্ম জানে ভুলেছিল পিতৃ রক্তপাত, একদিকে পিতা গুরু বন্ধু বলে জেনেছি তোমায় এতদিন। ছেয়ে থাক মনে সেই স্নেহ, ঢাকা পড়ে হিংসা যাক মোরে। হে গুরু দেহ পদ ধুলি, এত বলি বীর ঊর্ধ্বশ্বাসে বাহিরিলা বনের বাহির। না থামিল একবার, না চাহিল ফিরি, শুধু দু ফোঁটা অশ্রু জল ভিজাইল গোবিন্দের নয়ন যুগল। পাঠান সেদিন হতে থাকে দূরে দূরে, নিরালা শয়ন গৃহে জাগাতে গুরুরে নাহি দেয় দেখা ভোরবেলা। অস্ত্র হাতে গৃহদ্বারে পাহারায় নাহি থাকে রাতে। নদী পারে
গুরু সাথে মৃগায় নাহি যায় একা, ডাকিলে নিভিতে গুরু দেয় না সে দেখা। একদিন আরম্ভিল শতরঞ্জ খেলা গোবিন্দ পাঠান সাথে, নিভে এলো বেলা না জানিতে কেহ, বার বার হার মানি মাতিছে মামত। দিন যায় রাত্রি আসে ঘিরে, ভক্ত দল যে যাহার ঘরে গেল ফিরে। রাত্রি নিঝুম হয়, এক মনে হেট মুন্ডে পাঠান ভাবিতেছে খেলা। হঠাৎ কখন চতুরঙ্গ বল ছুরি করিল আঘাত গোবিন্দের পাঠানের শিরে। গুরু কহে অট্ট হাসি, পিতৃঘাতকের সাথে খেলা করে আসি, এমন যে কাপুরুষ জয় হবে তা। সহসা বিজুলি বেগে ছুরি খরধার, খাপ হতে খুলিলে গোবিন্দের বুকে পাঠান বিধিয়া দিল। গুরু হাসি মুখে কহিলেন, এতদিনে হলো তোর বোধ, কি করিয়া অন্যায়ের লয় প্রতিশোধ। শেষ শিক্ষা দিয়ে গেল আজি শেষবার, আশীর্বাদ করি তোরে হে পুত্র আমার। নমস্কার। ধন্যবাদ শ্যামবাবুকে। এই বরিষিতা দত্ত, প্রত্যেকে করতালি দাও। ইন্দ্রনীল বাবু নামখানা ব্লকের কৃতি সন্তান। তিনি তার পেপার কাটিং এর জন্য ইন্ডিয়া বুকস অব রেকর্ডসের নাম তুলেছেন। প্রত্যেকে একটা জোরে করতালি। ঋষিতা, ইন্দ্রনীল বাবুকে উত্তরীয় এবং গোলাপ দিয়ে অভিনন্দন জানাচ্ছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী তপন কুমার দাস মহাশয়। আবারও বলছি, রাজনগর বাণী বিদ্যাপীঠের পক্ষ থেকে ইন্দ্রনীল বাবুর কৃতিত্বকে আমরা সম্মান দিচ্ছি। স্যার, ইন্দ্রনীল বাবুকে অতি সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। ইন্দ্রনীল বাবু, একটু কিছু বলুন। নমস্কার। মঞ্চে উপস্থিত সবাইকে আমার যথাযোগ্য সম্মান জানাই। কাগজের দেশ মাত্র একদিন হয়ে সেটা বন্ধ হয়ে গেছে। কাগজের দেশ নিয়ে আমি ছোট্ট করে কিছু বলতে চাই। কাগজের দেশ কেবলমাত্র একটা প্রদর্শনী নয়, তার কিছু উদ্দেশ্য নিয়ে আমরা শুরু করেছিলাম আজ থেকে প্রায় 8 বছর আগে। প্রথমত দুটো উদ্দেশ্য নিয়ে এই কাগজের দেশ চলছে। প্রথমত, আমাদের স্কুলে, প্রত্যেকটা স্কুলে কর্মশিক্ষা বিষয়টা রয়েছে। অনেকের ধারণা যে কর্মশিক্ষা মানে এই ঝাঁটা তৈরি বা কভার ফাইল তৈরি এরকম কিছু বিষয়ের মধ্যে আটকে রয়েছে, কিন্তু কর্মশিক্ষা যে জগৎ তার যে অনেকটা বিশাল ব্যাপ্তি রয়েছে, যার একটা চমকপ্রদ দিক রয়েছে, তার ছোট্ট অংশ তুলে ধরার জন্য আমাদের এই কাগজের দেশ। যে কর্মশিক্ষা অনেক দূর হাঁটতে পারে, শুধুমাত্র ঝাঁটা তৈরি বা কভার ফাইল তৈরি বা ফুলদানি তৈরি তার মধ্যে আটকে নয়। এবারে আমরা কাগজটাকে কেন আমরা বেছে নিয়েছি, এটারও একটা উদ্দেশ্য রয়েছে। দিন দিন যেভাবে প্লাস্টিক দূষণ বেড়ে চলেছে, আমাদের এটাই লক্ষ্য ছিল যে প্লাস্টিক দূষণকে কিছুটা হলেও আমরা এই কাগজ ব্যবহার করে আমরা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি। কাগজটা যেহেতু খুব সহজে এবং খুব কম দামে কিনতে পাওয়া যায় এবং ছেলেমেয়েদের কাছে সহজেই রয়েছে, সেই জন্য এটা অনেকটা কম ব্যয়বহুল। সেই জন্য আমরা কাগজটাকে বেছে নিয়েছি প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণের মাধ্যম হিসাবে, আর সেটাই হচ্ছে কাগজের দেশ। একদিন হয়ে কাগজের দেশটা বন্ধ হয়েছে, তবে আমি চাইবো অবশ্যই যে পরের বারে আরও বড় করে এই কাগজের দেশ উপস্থাপন করার, ছেলেমেয়েদের, প্রত্যেকটা ছেলেমেয়েদেরকে সঙ্গে নিয়ে এবং তাদেরকে হাতের কাজ শিখিয়ে আগামী দিনে আরও বৃহত্তরভাবে এই কাগজের দেশ উপস্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ। আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতে রাজা, করে গোটা কয়েক আইন জারি, 2-1 জনায় খুব কষে দিই সাজা। মেঘগুলোকে করি হুকুম সব, ছুটি তোদের আজকে মহোৎসব। বৃষ্টি ফোটার ফেলি চিকন চিক, ঝুলিয়ে ঝালুর ঢাকে চতুর্দিক। দিল দরিয়া মেজাজ করে কই, বাজগুলো সব স্ফূর্তি করে বাজা। আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতে রাজা, হাওয়াই বলি হল্লা করে চল,
রাজকন্যা পদ্মাবতীর দেশে। ভূমির পুরুষ সিপাহীগুলো পেলে তাদের ধরে খুব কষি দিয়ে সাজা। আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতে রাজা। নমস্কার। ৭৫তম প্রজাতন্ত্র দিবসে সশ্রদ্ধ নিবেদন। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাদের আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ভারতবর্ষব্যাপী জন্মভূমি তা স্বর্গের চেয়েও সুমহান। দীর্ঘ প্রায় ২৫০ বছরের দাসত্ব শৃঙ্খল মোচন করে ১৯৪৭ সালে ১৫ই আগস্ট আমাদের দেশমাতৃকা স্বাধীন হয়। তখনও দেশে কোনো স্থায়ী সংবিধান ছিল না। ঔপনিবেশিক ভারত শাসন আইনের কিছু পরিবর্তন ঘটিয়ে চলছিল দেশ শাসনের কাজ। সেই বছরই ২৮শে আগস্ট একটি সংবিধান রচনার জন্য ভীমরাও রামজি আম্বেদকরের নেতৃত্বে একটি ড্রাফটিং কমিটি গঠিত হয়। ৪ নভেম্বর এই কমিটি খসড়া সংবিধান প্রস্তুত করে গণপরিষদে জমা দেন। দীর্ঘ আলোচনা এবং বিচার বিবেচনার পর ১৯৪৯ সালে ২৬শে নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হয়। স্থির করা হয় ১৯৩০ সালের ২৬শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালনের দিনটিকে স্মরণীয় করে রাখতে ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকরী হবে এবং সেদিন থেকেই ভারত প্রজাতান্ত্রিক ভারতবর্ষ বা রিপাবলিক অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত হবে। অবশেষে কিছু সংশোধনের পর ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি সারা দেশব্যাপী এই সংবিধান কার্যকরী হয়। ভারতবর্ষ পরিচিত হয় সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র দেশরূপে। আজ সেই ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসে সকল দেশবাসীকে জানাই অন্তরের শুভকামনা। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় হাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে যাই। আমি বাংলায় মাটির হাসি করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেতে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দীপ্ত স্লোগান, দীপ্তদের ধন। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান করেছি, বিনম্র শ্রদ্ধা। দেশে ১৩ নদী, ৭ সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুপ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার তম স্মৃতি জড়িয়ে রইল বাংলা গানের সঙ্গে। দীর্ঘ ১ শতাব্দী পার হয়ে আজও তা অমলিন।
লেখনী ধরলেন দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, কালীপ্রসন্ন কাব্য বিশারদ, মুকুন্দ দাস, আরও অগণিত গীতিকার। সর্বাগ্যে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। মনে পড়ে কিংসফোর্ড হত্যার প্রচেষ্টার 36 ঘন্টার মধ্যে 1908 সালের 2রা মে কলকাতার মানিকতলার 7টি বাগান বাড়ির গোপন আস্তানা থেকে যুগান্তর দলের 35 জন সশস্ত্র বিপ্লবী বন্দী হলেন। এই বন্দীদের মধ্যে অন্যতম উল্লাসকর দত্ত। আলিপুর আদালতের প্রাথমিক বিচারে প্রাণদণ্ডের আদেশ শুনে যে গানটি গিয়ে আদালত প্রান্তর মুখর করে তুলেছিলেন, রবীন্দ্রনাথের সেই গানটি বাংলার গানের ভাণ্ডারে এক অমূল্য সম্পদ। মাঝখানে একটি বিশেষ ঘোষণা। এবছর যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, এবছর যারা নবম শ্রেণীতে দশম শ্রেণীতে উত্তীর্ণ, কর্মপথে ধরণীর ভয় গান, সব দুর্বল সংশয় হোক অবসান।
চিরশক্তির নির্বার নিত্য বারে, লহ সে অভিষেক ললাট পরে। তব জাগ্রত নির্মল নূতন প্রাণ, ত্যাগ ব্রতে নিক দীক্ষা, বিঘ্ন হতে নিক শিক্ষা। নিষ্ঠুর সংকট দৃঢ় সম্মান, দুঃখই হোক তব বৃত্ত মহান। চলো যাত্রী চলো দিন রাত্রি, কর অমৃত লোকপথে অনুসন্ধান। জড়তা তামস হও উত্তীর্ণ, ক্লান্তি জাল করো দীর্ণ বিদীর্ণ। দিন অন্তে অপরাজিত চিত্তে, মৃত্যুবরণ তীর্থে কর স্নান। শুভ কর্মপথে ধরো নির্ভয় গান। দেখছিলেন স্বদেশ ও রবীন্দ্রনাথ। ৭৫তম প্রজাতন্ত্র দিবসে রাজনগর শ্রীনাথগ্রাম বাণী বিদ্যাপীঠের পক্ষ থেকে নিবেদন। নমস্কার।